গণতান্ত্রিক রাষ্ট্রে ব্যবস্থার প্রধান লক্ষ্য হল জনগণের মৌলিক অধিকার রক্ষা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, প্রশাসনিক সেবা নিশ্চিতকরণ এবং আইনের শাসন কায়েম করা। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় প্রশাসন জনগণের সেবক হিসাবে কাজ করার কথা। রাষ্ট্রের নাগরিকরা তাদের করের অর্থ দিয়ে প্রশাসনিক কাঠামো পরিচালনা করে, আর সরকারি কর্মকর্তা কর্মচারীরা শপথ নেন যে তারা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন। কিন্তু এই সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে কিছু সংখ্যক অসৎ ও দুর্নীতিবাজ ব্যক্তিবর্গ দুর্বৃত্ত চক্র তৈরির মাধ্যমে জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে হয়রানি ও অতিরিক্ত অর্থ প্রদানে বাধ্য করে থাকে। উক্ত চক্রের সাথে চুক্তি করে ঘুষ প্রদান না করলে নিয়মতান্ত্রিক কাজগুলো বছরের পর বছর ঝুলে থাকে। এই চক্রটি সরকারি অফিস এলাকায় স্থানীয় টাউট বাটপারদের নিয়ে একটি অসৎ শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলে। তাদের সাথে চুক্তির বাইরে গেলে কোনো সরকারি সেবাই মেলে না। এই সকল সরকারি অফিসে কোনো কাজ নিয়ে গেলে অফিসের লোকজন নানা অজুহাত দেখিয়ে কৌশলে তাদের চক্রের দালালদের দেখিয়ে দেয় এবং দালালরা কাজ অনুযায়ী চুক্তি করে মোটা অঙ্কের টাকা হাতি নিয়ে চক্রের সবাই ভাগাভাগি করে নেয়। চুক্তি করলে সকল অসম্ভব কাজ সম্ভব হয়, আর চুক্তির আগে যা কোনোভাবেই সম্ভব নয় বলে বলা হয়। এই ক্ষেত্রে তারা ভুয়া, জাল, মিথ্যা তথ্য দিয়ে উদ্ভট ও কাল্পনিক কাগজপত্র তৈরি করে থাকে, যার প্রেক্ষিতে সাধারণ জনগণ হয়রানিসহ আর্থিকভাবে বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অন্যদিকে এই চক্রের সদস্যরা অল্প দিনে বিশাল অর্থ সম্পত্তির মালিক হয়ে যায়। এই চক্রের সদস্যদের বিরুদ্ধে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়ের করেও কোনো সঠিক উত্তর বা ফলাফল পাওয়া যায় না। এর পিছনে রহস্য হচ্ছে অনৈতিকতার মাধ্যমে ও ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি করে দুর্বৃত্ত চক্রের শোষণকৃত টাকার ভাগ বন্টন থেকে বিপুল পরিমাণ অর্থ তদন্তের দায়িত্ব পাওয়া ব্যক্তিকে প্রদান করে অভিযোগের তদন্ত থেকে অন্যদিকে ঘুরিয়ে ধামাচাপা দেওয়ার কৌশল অবলম্বন করে থাকে। এই সফলতায় তারা জনগণকে শোষণের মাত্রা আরও বাড়িয়ে আনন্দ প্রকাশ করে। এই প্রেক্ষিতে তৈরি হয় প্যাসিজম, যে প্যাসিজমের মাধ্যমে বিবেকহীন অসৎ লোকজন দ্বারা সরকারি সেবার পরিবর্তে সাধারণ জনগণ হয় শোষিত, নির্যাতিত ও হয়রানির শিকার। বাস্তব অবস্থা এমনই মনে হয় যে আল্লাহ ছাড়া এদেশে এই দুর্নীতিবাদ চক্রের বিচার করার আর কোনো কর্তৃপক্ষ নাই। কারণ অসৎ ব্যক্তির তদন্ত সৎ ব্যক্তি সঠিকভাবে করতে পারে, এবং এই ক্ষেত্রে সৎ ব্যক্তি খুঁজে পাওয়াই হল দুর্লভ। তাই এই সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সংস্কার হওয়া ছাড়া সরকারি সেবা পাওয়ার জন্য জনগণের আর কোনো উপায় আছে বলে আমার জানা নেই বা আমরা জানি না। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার গঠন করে রাজনৈতিক দল। জনগণ রাজনৈতিক দল থেকে নেতা নির্বাচিত করে। নেতারা আমলাদের তদারকি করে জনগণের সেবা পাওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার দায়িত্ব পালন করার নিয়ম থাকলেও সেই ক্ষেত্রে বিবেকহীন নেতারা দুর্নীতিগ্রস্ত আমলাদের সাথে মিলেমিশে জনগণের শোষণের টাকায় ভাগ নিয়ে আমলাদের বিচারের মুখোমুখি থেকে রক্ষা করার কাজে যুক্ত থাকে। এই নেতারা দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থের ভাগ বন্টন নিয়ে অল্প দিনে আঙুল ফুলে কলা গাছ হওয়ার মতো বনে যায়, অথচ জনগণ তাদেরকে নেতা বানিয়েছিল সেবা পাওয়ার ক্ষেত্রে তাদের সহযোগিতা করার জন্য। বাস্তব ক্ষেত্রে নেতা নির্বাচিত হওয়ার পর এই সকল নেতা বা নির্বাচিত জনপ্রতিনিধিদের আচরণ এমন হয় যে তারা নির্দিষ্ট একটা সময়ের জন্য লাইসেন্স পেয়ে গেছে। যে সময় তারা চাঁদাবাজি, মাস্তানি, ঘুষ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার যাহাই করিবেন তার কোনো প্রতিবাদ করা যাবে না, এবং এই সকল অনৈতিক কর্মের জন্য রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে কেউ তাদের বিচার করতে পারবে না। বাস্তব ক্ষেত্রে এই সকল নেতারা কেউই জনগণের সেবার জন্য আসে না, আসে শুধু কোন ক্ষেত্রে দুর্নীতির মাধ্যমে অথবা দুর্নীতির অর্থে ভাগ বসিয়ে ও বিভিন্ন চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করে ব্যক্তিগতভাবে সম্পদের পাহাড় করবে। তাই আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের এমন কোনো কর্মসূচি বা কর্মকাণ্ড দেখা যায় নাই যে কোনো অসৎ ও দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে ঘেরাও করে তার দুর্নীতির কর্মকাণ্ড ঊর্ধ্বতন কর্মকর্তা বা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের মাধ্যমে দুর্নীতি রোধের ব্যবস্থা নিতে। কোনো পদক্ষেপ বা কর্মসূচি না দেওয়ার অর্থ রাজনৈতিক দলগুলো আমাদের ঘুষ দুর্নীতি বন্ধ করার ব্যবস্থা চিন্তা করে না। কত তাড়াতাড়ি ক্ষমতায় এসে আমলাদের দুর্নীতির টাকায় ভাগ বসাবে সেই লক্ষ্যেই কাজ করে থাকে। তাই সারা দেশে বিগত সরকারের আমলে যে প্যাসিজমের সৃষ্টি হয়েছে তার পরিবর্তন বা সংস্কার না করে শুধু নির্বাচন চেয়ে বসে আছে। তাদের তথাকথিত জনগণের সেবা বা খেদমত মানেই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট করে ব্যক্তিগত সম্পদের পাহাড় গড়া।
আমরা দেশের সাধারণ জনগণ এই ধরনের ফ্যাসিবাদ নিয়ন্ত্রিত গণতন্ত্র চাই না। দেশের সরকারি সেবাগুলি সরকারি ফি-এর অতিরিক্ত কোনো ঘুষ না নিয়ে যথাসময়ে পাওয়ার ব্যবস্থা চালু চাই। যারাই এর ব্যতিক্রম বা ইচ্ছাকৃত হয়রানি করে থাকবে তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত রিপোর্ট 15 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করে দোষী সাব্যস্ত হলে চাকরি থেকে বরখাস্ত, অপরাধের জন্য আইনগত শাস্তি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রেখে সংস্কার কর্মসূচি চালু করার বিকল্প কোনো পন্থা আছে বলে আমরা সাধারণ জনগণ বিশ্বাস করতে পারছি না। এই ক্ষেত্রে তদন্তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ব্যর্থ হলে তার ক্ষেত্রেও একই ব্যবস্থার বিধান থাকতে হবে। দেশের জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকার তথা সরকারি কর্মকর্তা ও কর্মচারীগণের উপর ন্যস্ত। এই কর্মচারীরা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা অফিসগুলোতে প্রান্তিক পর্যায়ে কর্মরত থেকে অফিসগুলোকে দুর্নীতির ক্ষেত্রে পরিণত করে রেখেছে। আমি এখানে ব্যক্তিগতভাবে ভূমির মালিকানা নিয়ে কীভাবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জালিয়াতির কারণে ক্ষতিগ্রস্ত ও হয়রানির শিকার হয়েছি তার একটি ঘটনা বর্ণনা তুলে ধরছি, যার মাধ্যমে উপস্থিত সংবাদকর্মীদের মাধ্যমে সরকারের দায়িত্বশীল কর্তা ব্যক্তি ও সাধারণ জনগণ জালিয়াতির ধরন জানার মাধ্যমে দুর্নীতি চক্রের বিপক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। নোয়াখালী জেলার 284 নং কাঠালী মৌজায় সোনারপুরি সাব রেজিস্ট্রি অফিসের মাধ্যমে বিগত 26/12/2016 তারিখে 1787 নং একটি দলিল রেজিস্ট্রি করা হয়, যাতে দাতা মোজাম্মেল হক ও গ্রহীতা মোহাম্মদ মাসুদুল হক উল্লেখ করা হয়। উক্ত দলিলে কাঠালী মৌজার 165 ও 265 খতিয়ান উল্লেখ করা হয় এবং দাগ উল্লেখ করা হয় 42 নং। প্রকৃতপক্ষে উক্ত দাগ ও খতিয়ানে মোজাম্মেল হকের মালিকানা কোনো সম্পত্তি নাই। মোজাম্মেল হক গং মালিকানা 273 নং খতিয়ানের দাগ নম্বর হচ্ছে 452, 454, 455, 464 এবং 317। মোট 5 দাগে তাদের জমি হলো 39%। কিন্তু দলিল লেখক ও সাব রেজিস্ট্রারের সহযোগিতায় উক্ত 71,187 নং দলিলটি 75 শতক দেখিয়ে বানোয়াট ও ভুয়া হিসাবে তৈরি করা হয়, যা আইনগতভাবে তারা রেজিস্ট্রি করতে পারেন না। বুঝার সুবিধাতে আমি এখানে খতিয়ানগুলো 262 খতিয়ান, 165, 265, 283 এবং 315 নং খতিয়ানে মোট 42 দাগ, সবগুলো খতিয়ানের দাগ হচ্ছে 42 এবং মোট জমির পরিমাণ হচ্ছে 133%। অর্থাৎ উক্ত দাগে 133% জমি 5টা খতিয়ানে চলে গেছে, কিন্তু মোজাম্মেল হকের দাবিকৃত বা মোজাম্মেল হক মালিকানা খতিয়ান নম্বর হচ্ছে 273 খতিয়ান। 273 খতিয়ানে মোজাম্মেল হক গঙের মালিকানা হচ্ছে মোজাম্মেল হক, আমিরুল হক, জরিলুল হক, কামাল উদ্দিন 4 জন। তাদের দাগগুলো হচ্ছে 452, 454, 455, 464, 346, মোট হচ্ছে 39%। তাইলে একটা খতিয়ানে তাদের হচ্ছে 39% 4 জনের নামে, কিন্তু অথচ মোজাম্মেল হককে ভুয়া মালিক সাজিয়ে 284 নং কাঠালী মৌজার 165 ও 265 খতিয়ানে 42 দাগে 75% জমি বিক্রি করার 7187 নং দলিল রেজিস্ট্রি করা হয় সোনারপুরি সাব রেজিস্ট্রি অফিসে, যার তারিখ হচ্ছে 26/12/2016 তারিখ। উক্ত এই ভুয়া ও জাল দলিল লেখক ও সাব রেজিস্ট্রার সোনারপুরি অসৎ পন্থা অবলম্বন করার কারণে তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে বিচার হওয়া একান্ত প্রয়োজন। ধারাবাহিক কার্যক্রমে দ্বিতীয় ধাপে উক্ত জাল দলিল দিয়ে জমা খারিজের আবেদন করায় উপজেলা ভূমি অফিসের মাধ্যমে তদন্ত দিয়ে মিথ্যা ও বানোয়াট রিপোর্ট প্রদান করে সোনারপুরি পৌর ভূমি অফিস। উক্ত অফিসে ভূমি সংক্রান্ত সকল তথ্য ও দালিলিক কাগজপত্রের প্রমাণ থাকার পরও লোভ লালসার পূরণের স্বার্থে বানোয়াট তথ্য দিয়ে থাকে। তাই উক্ত পৌর অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আবশ্যক। ধারাবাহিক কার্যক্রমের তৃতীয় ধাপে উক্ত জাল ও ভুয়া দলিল দিয়ে উপজেলা ভূমি অফিসে 284 নং কাঠালী মৌজায় 511 নং খতিয়ানটি 1787 নং দলিল মূলে সৃজন করা হয়। তৎকালীন সেই সময় অর্থাৎ 29/11/2022
ইং তারিখে সেখানকার দায়িত্বে থাকা সার্ভেয়ার ও সহকারী কমিশনার ভূমির স্বাক্ষরে অনুমোদিত হয়, যাতে দেখা যায় মাজারুল হক গং নামীয় 262 খতিয়ান থেকে কর্তন করে 511 নং খতিয়ান করা হয়। অথচ 1787 নং ভুয়া দলিলের কোথাও 262 নং খতিয়ানের উল্লেখ নাই এবং মোজাম্মেল হক 262 নং খতিয়ানের কোনো জমি বিক্রয় করে নাই। মোজাম্মেল হক গং এর খতিয়ান 273, তাই বানোয়াট 511 নং খতিয়ান সৃজিত হইল তা 273 নং খতিয়ান থেকে কর্তন হবে আইন অনুযায়ী, কিন্তু সেটা না হয়ে 262 খতিয়ান থেকে আর একটা খতিয়ান থেকে করা হয়েছে। এছাড়া কোনো পুরাতন খতিয়ান থেকে ভূমি কর্তন করে নতুন খতিয়ান তৈরি করতে হলে পুরাতন খতিয়ানের সকল মালিককে নোটিশ প্রদান করে উপস্থিত থাকার আইন থাকলেও কোনো আইনকেই মানা হয় নাই। এর কারণ এখানে অসৎ দুর্নীতিবাজ ঘুষখোরদের নিজেদের ইচ্ছা মাফিক কার্যক্রমের আখড়া হিসাবে পরিচালিত হয়। ফলে এই চক্র একদিকে জনসাধারণ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে, অন্যদিকে এই সকল জাল দলিল ও অবৈধ খতিয়ান ব্যবহার করে কিছু ব্যক্তি জমির খতিয়ান ও দলিলের মালিক সেজে ব্যাংক থেকে লাখ লাখ কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, যা দেশ এবং জাতির জন্য খেলাপি ঋণের বোঝা বৃদ্ধি করার একটি প্রক্রিয়া। উক্ত অনিয়মগুলি দুর্নীতি এবং অনিয়মগুলো জানাজানি হওয়ার পর বিগত 26/12/2025 ইং তারিখে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 6 নং আমলি আদালত নোয়াখালীতে সিআর মামলা নং 486/2024 23/12/2024 ইং তারিখে দায়ের করা হয়। আদালত উক্ত মামলার তদন্ত প্রদান করেন নোয়াখালী জেলার পুলিশের পিআইডি শাখার এসআই পদমর্যাদার জনাব মোহাম্মদ জোবায়ের সৈয়দকে। উনি 5 মাস পর অনিয়ম বা দুর্নীতি তেমন কিছুই দেখতে পান নাই বলে মতামত দিয়ে একটি রিপোর্ট প্রদান করেন। বর্তমানে আদালত সিআইডিকে তদন্তের দায়িত্ব প্রদান করে থাকে। দুর্নীতি তদন্তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তদন্তের ধরন হতে হবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদী বিবাদীকে রেখে দুর্নীতির সহিত সম্পৃক্ত কাগজপত্রগুলো বাছাই করে অফিসে সংরক্ষিত নোটিশ সাথে মিলিয়ে তদন্ত রিপোর্ট তৈরি করা, যার মাধ্যমে দুর্নীতির বাস্তব ও প্রকৃত সত্য ঘটনা বের হয়ে আসবে। কিন্তু বাদীকে অফিসে ডেকে নিয়ে বাদী থেকে তার তথ্য, তার অভিযোগ এবং অভিযোগের প্রমাণপত্র জমা নিয়ে তার সাক্ষীদের উপস্থিতি স্বাক্ষর রেখে অফিসে বসে তদন্ত করলে প্রকৃত তদন্ত হয় না। 3টি পর্যায়ে বাস্তব ও দালিলিক দুর্নীতিকে আড়াল করতে তদন্ত কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হন নাই এবং অফিসে সংরক্ষিত কোনো নথি চেক করেননি। এখানে তদন্ত কর্মকর্তা দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মচারীদের বাঁচানোর অনৈতিক ও হীন কৌশল অবলম্বন করে দুর্নীতি তদন্তকে দুর্নীতিগ্রস্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন। একজন তদন্ত কর্মকর্তা তদন্ত করতে হবে ঘটনার সত্যতা, নৈতিকতা ও বিবেক দিয়ে। এখানে কোনো অপরাধীকে বাঁচানোর জন্য চেষ্টা না করে হতে হবে সকল প্রকার লোভ লালসার ঊর্ধ্বে থেকে অপরাধীকে শাস্তির মুখোমুখি দাঁড় করানোর জন্য যথাযথ তদন্ত, নাম সর্বস্ব তদন্ত নয়। এইরূপ বাস্তবতার জন্যই এখন অনেক জনসাধারণ অন্যায়ের বিচারের জন্য আদালতের দ্বারস্থ হন না হয়ে মহান আল্লাহর দরবারে বিচারে প্রার্থনা করে। তাই সত্যিকারে বিচার পাওয়ার কলঙ্ক থেকে বিচার বিভাগকে মাথা পেতে নিতে হচ্ছে। উক্ত অনিয়ম এবং দুর্নীতির ব্যবস্থা নেওয়ার জন্য বিগত 6/1/2025 ইং তারিখে রেজিস্ট্রিকৃত ডাকযোগে জেলা প্রশাসক, জেলা দুর্নীতি দমন কর্মকর্তা, বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়, সচিব ভূমি মন্ত্রণালয় বরাবরে অভিযোগের কপি প্রেরণ করে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিকারমূলক ফলাফল পাওয়া যায় নাই। এর প্রেক্ষিতে বিগত 27/8/2025 ইং তারিখে স্থানীয়ভাবে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে জানানো হলো কোনো রকম প্রশাসনিক বা বিভাগীয় কর্মকাণ্ড না দেখতে পাওয়ায় আজকের জাতীয় পর্যায়ে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে এই ধরনের অপকর্মগুলি বন্ধের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। পাশাপাশি এই সকল দুর্নীতিবাজ চক্রের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে জনগণের মৌলিক অধিকার রক্ষা ও শান্তিতে বসবাস করার নিশ্চয়তা দানের দাবি জানাচ্ছি।